সুস্বাগতম বন্ধুরা, অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে আসছি। সেই এসেছিলাম উড়িষ্যায় ঘুরতে যাওয়াটা নিয়ে, তো মাঝখানে ভিডিও বানানো হয়নি। আজকে ভিডিও শুরু করছি। নেমন্তন্ন বাড়িতে প্রথমে যাব, তারপর কোথায় যাব? বননগর। আমরা তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো নেমন্তন্ন বাড়িতে। আজকে জন্মদিনের বাড়িতে নেমন্তন্ন আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই পুচকু সোনার আজকে জন্মদিন। আমরা তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু আর তাড়াতাড়ি বলতে আমাদের সেই 3:20 প্রায় বেঁচেই গেল। আর আসতে না আসতে দেখলাম এখনও কেক কাটেনি। আমি ভাবলাম হয়তো প্রোগ্রাম শেষ, প্রায় শেষ পর্যায়ে আমরা এলাম, কিন্তু না, এখন প্রোগ্রামটা শুরু হচ্ছে। এই কেক কাটা শুরু হবে। আর দেখছেন পুচকু কি কাঁদছে। ওর কাঁদার কারণ হচ্ছে কেকের ওপর একটা পুতুল আছে, ওই পুতুলটাকে ও নেবে। তো যাই হোক, ও কেক কাটতে গিয়ে খুব আনন্দ পাচ্ছে, দেখতেই পাচ্ছি। ওর কান্নাটা একটু থেমেছে। পুচকুর যেই কেক কাটা কমপ্লিট হলো, এক দাদু এসে পুচকুর গালে একটু কেকের ক্রিম লাগিয়ে দিল। আর সেই তারপর দেখছি ওর বাবা মাও কেকের ক্রিম লাগিয়ে দিচ্ছে। আর দেখলাম এক দাদু ওর নাকে ক্রিম লাগিয়ে দিচ্ছে, আরেক দাদু পুছে দিচ্ছে। তো যাই হোক, কেক কাটা কমপ্লিট। এই দেখুন লাল্টু দাদের এই বাড়ির এই দিকটা একটু আপনাদের ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন ওদের বাড়িতে কিন্তু গরুও আছে, আর খুব বড় এলাকাটা নিয়ে ওর বাড়ি। এই যে সামনের পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওদেরই পুকুর। এখানে কিন্তু ওরা মাছ চাষও করে। আর এইদিকে দেখুন কত সুন্দর চাষ হয়। এখন কিছু চাষ করছে না, হয়তো গরমকাল বলে এখন চাষ করছে না, কিন্তু বর্ষাকালে আর শীতকালে ওরা প্রচুর সবজি চাষ করে এখানে। আর এই দেখুন আমি ওদিকে ঘুরছি, আর দোলন এখানে এসে বসে গেছে এসি ঘরে। যেই দেখেছে একটু ঠান্ডা, অমনি এসি ঘরে ঢুকে গেছে। আর চলুন, অনেকটাই বেলা হলো, এবার খেতে যাওয়া যাক। আর এই দেখুন পুকুরের ওই দিকটা আপনাদের দেখিয়েছি, এই দিকটা হচ্ছে প্যান্ডেলটা করেছে, আর এটাও কিন্তু লাল্টু দাদের জায়গাতেই পড়ে। তো যাই হোক, কী কী খাবার দাবার হয়েছে একটু বলে দিই। ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, আর মিষ্টি, চাটনি, পাঁপড়, আর আইসক্রিম। তো চলুন খেয়ে নেওয়া যাক। আর অনেকটাই গরম, খাবার টাইমটা একটু স্বস্তি পাওয়া গেল, কেন একটু দেখলাম রোদটা কমেছে আর হাওয়া দিচ্ছে। এই যে খাওয়া দাওয়া শেষে পুকুরের জলে আমি হাত চুবিয়ে হাত ধুয়ে নিলাম। তো চলুন দেখি, এবার একটু বেরোতে হবে, অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 4:30 5টা বাজছে। আর আমি জানতাম যে 5:15 অবধি কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুর বাগানবাড়ি খোলা থাকে, কিন্তু না, আমি গিয়ে জানতে পারলাম এর টাইমিংটা অন্য। আর দেখুন আমরা শর্ট রাস্তা ধরে নিয়েছি। একদিকে দেখুন ট্রেন লাইন, আর একদিকে হচ্ছে রাস্তা। এটা হচ্ছে কোন্নগর, রিসরা আর শ্রীরামপুরের অলিগলির মধ্যে দিয়ে যেতে হবে। জিটি রোড আমি ধরিনি, যেহেতু পুলিশ ধরবে, আমি যেহেতু হেলমেটটা নিইনি। আর 5:15 মধ্যে দেখলাম আমরা অবনীন্দ্রনাথ ঠাকুর বাগানবাড়িতে চলে এসেছি। আর এখানে এসে তাড়াতাড়ি করে বাইকটা রেখেই, আর দেখুন রাস্তাটা কি সুন্দর, এই গলিটার ভেতরেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। তো চলুন প্রথমে তাড়াতাড়ি করে বাইকটা রেখে টিকিট কাটা যাক। তো এই যে টিকিট ঘর থেকে টিকিট কেটে নিতে হবে, 10 টাকা করে পার পার্সন টিকিট। আর হ্যাঁ, টাইমটা আপনাদের বলে রাখি, টাইমটা হচ্ছে শীতকালে 9টা থেকে 5টা, আর গরমকালে হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে আসবেন কি করে? কোন্নগর স্টেশনে নেবে, যে কোনো টোটো অটো ধরে চলে আসতে পারেন। আর কিংবা পানিহাটি থেকেও আপনারা লঞ্চ পার হয়ে চলে আসতে পারেন কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। এছাড়াও নিউ টাউন আর দমদম থেকে বাস আসে শ্রীরামপুরের উদ্দেশ্যে। তো আপনারা কোন্নগরে নেবে এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। আজকে আমরা ঘুরবো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি, 12 মন্দির আর মা রাজেশ্বরী দেবীর মন্দিরে। আর এই দেখুন আমরা বাগানবাড়িতে ঢুকে পড়েছি। তো চলুন বাগানবাড়িটা একটু ঘুরে প্রথমে দেখি। আর এই দেখুন এখানে বসার জায়গাটাও খুব সুন্দর ঢুকেই। তো আমি তো গেছিলাম, একটু ঘুরছিলাম, তো দেখলাম দোলন এখানে এসে বসে পড়েছে। আর এই দেখুন এখানে গ্রন্থাগার, অবনীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনে যা যা বই লিখেছেন তা সব সংগ্রহ করে এখানে রাখা আছে। তার বিখ্যাত সব বই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই গ্রন্থাগারে। তো গ্রন্থাগার ঘুরে দোলন দেখলাম চুপচাপ করে বসে রয়েছে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে, আর ফ্যানও চলছে। তো আমি একটু বসে পড়লাম, কেন অনেকটা স্পিডেই তাড়াতাড়ি করে বাইক চালিয়ে আসতে হয়েছে, জানি যে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তো একটু ঘুরতে হবে, সেই জন্য টাইম একটু হাতে রাখতেই হবে। আর এই দেখুন এই সামনেই কত সুন্দর খোলামেলা জায়গা দেখতে পাচ্ছেন। একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন 10 বিঘা জমির ওপর এই বাগান বাড়িটা কিন্তু অবস্থিত। তো চলুন চারিদিকটা ঘুরে একটু দেখি। আর দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কত সুন্দর। আর এই রাস্তা দিয়ে হাঁটতেই ভাবছিলাম এই রাস্তা দিয়ে কত বড় না মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছেন।
1870 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা শ্রী গুণীন্দ্রনাথ ঠাকুর মহাশয় এই বাড়িটি নির্মাণ করেছিলেন। আর 1871 খ্রিস্টাব্দে 7ই আগস্ট অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয় জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। আর তারপর তার শৈশবটা এখানেই কিন্তু কেটেছিল। আর এই দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছটার তলায় বসেই কিন্তু তিনি বিখ্যাত কবিতাটা লিখেছিলেন। তো চলুন আশেপাশে ঘুরে দেখা যাক। বহুদিন আগেই কিন্তু ঠাকুর পরিবারের হাত থেকে এই বাড়িটি হস্তান্তরিত হয়েছিল। প্রথমে গেছিল প্রদীপ কুমার রায় মহাশয়ের হাতে, তারপর এই বাড়িটি হস্তান্তরিত হতে হতে আসে বিখ্যাত ব্যবসায়ী লাখোটিয়ার হাতে। লাখোটিয়া চেয়েছিল এই জায়গাটিতে প্রমোটিং করে এখানে বিল্ডিং তুলে দিতে, কিন্তু স্থানীয় বাসিন্দা এবং পৌরসভা এটা হতে দেয়নি, তারা এটাকে রুখে দাঁড়িয়েছিল। তার জন্যই কিন্তু আজকে এই হেরিটেজ প্রপার্টিটা বেঁচে আছে, আর তারা এই প্রপার্টিটা হেরিটেজের হাতে তুলে দেন। বর্তমান সময় এই জায়গাটির তদারকি করে কোন্নগর পৌরসভা। আর এখানে জানেন তো ভাষা দিবস, তার সাথে সাথে রবীন্দ্র জয়ন্তী, নানান উৎসব পালিত হয়। আর এখানে আর্ট কলেজও তৈরি হওয়ার চেষ্টা করছে, তো জানি না কত দূর অবধি যাবে। আর এই দেখুন দোলন একটা গাছ পেয়েছে, এই গাছটাতে একটা ধরনের ফল হচ্ছে, ওই ফলটাও পারছে। তো আমি পরে জিজ্ঞেস করলাম কি ফল পারছো, তো এই ফলটার নাম হচ্ছে ফলসা। এই এখনকার টাইমে এই ফলসা গাছ দেখাই যায় না। তো আমি গিয়ে দেখলাম যে ভালোই বেশ ফলটা দেখতে, কিন্তু আমি খাইনি যেহেতু কোনো দিন, আমি খেলাম না। ওকে আমি পেরে দিলাম, সাহায্য করলাম। আর ওকে দেখে দেখলাম অনেকেই ওকে জিজ্ঞেস করছে এটা কী ফল, তো ও বললো এটা ফলসা গাছ। তো অনেকেই এই পেরে পেরে এই ফলগুলো খাচ্ছে। এই দেখুন এই হচ্ছে ফলটা। এখনকার মানুষ তো জানবেই না, এখনকার লোক জানবেই না এই ফলটা কি ফল। তো ও ফল পাচ্ছে ফলসা, আর আমি একটু বসলাম, তো অনেকটাই হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। তো আর কি করা যাবে, ও ফল পারুক। আর এই দেখুন ও ফল কিন্তু কন্টিনিউয়াস পেরেই যাচ্ছে। আর ওই দিক থেকে একজন সিকিউরিটি দাদা হঠাৎ করে চিল্লে উঠলো যে দিদি গাছে হাত দেবেন না, ফল পারবেন না। তো পরে উনি এসে বললেন যে দেখুন আমরা যেমন পৃথিবীতে বাঁচার অধিকার আছে, পাখি জন্তু জানোয়ারদেরও বাঁচার অধিকার আছে। তো আপনারা যদি সব ফল পেরে নেন তাহলে ওরা খাবে কি? এখন তো সব জায়গায় বিল্ডিং উঠে যাচ্ছে, এইটুখানি জায়গায় একটু গাছপালা বেঁচে রয়েছে। আর এর গাছের ফলের প্রথম অধিকার হচ্ছে এখানকার পাখি বা বানর হনুমানের। এখানে কিন্তু প্রচুর হনুমানও আসে। তো যাই হোক, আর আরেকটা জিনিস, এখানে অনেক লোক যেহেতু কাজ করে, আর যদি ফল পারতে পারে তো এটা পক্ষপাতিত্ব হবে, এক পক্ষ প্রচুর ফল পেরে নেবে, আরেক পক্ষ পারতেই পারবে না। তো ওদের নীতিটা ভালো যে ফল যদি পড়ে থাকে তাহলে তুমি কুড়িয়ে নাও, কিন্তু ফল গাছ থেকে পারতে পারবে না। তো যাই হোক, নীতিটা ভালো, আমার ভালো লাগলো ওদের কথা শুনে। এই দেখুন আমি কিন্তু চারিদিকটা এখনও ঘুরে দেখছি, আর গঙ্গার ধারটা এত সুন্দর লাগছে, আর সুন্দর মৃদু হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে। এখানে একটু আগেই মনে হয় বৃষ্টি পড়েছিল, আমাদের শ্রীরামপুরে বৃষ্টি হয় না। এই দেখুন আমগুলো দেখছেন কীরকম পড়ে পড়ে ফেটে রয়েছে, তো কেউ খাওয়ার নেই। তো যাই হোক, চলুন এই দিকটা একটু ঘুরে দেখি। এই গঙ্গার ধারটা আমরা ছাড়া আর কেউ নেই, তো টাইমও হয়ে গেছে বেরিয়ে যাবার। তো তাড়াতাড়ি করে গঙ্গার ধারে গিয়ে একটু সেলফিও দুজন মিলে তুলে নিলাম, যাতে ও না বলতে পারে যে একটাও সেলফি বা পিকচার তুলে দাওনি। তো ওকেও পিকচার তুলে দিলাম, আর আমরা দুজন মিলে একটু দাঁড়িয়ে সেলফিও তুললাম। তো ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর নিরিবিলি ওয়েদার, আর বৃষ্টিও যেহেতু পড়েছে, মনোরম ওয়েদার। আর এদিকে ঠিক 6টা বাজে 10 মিনিট বাকিতে ডাকতে শুরু করে দিচ্ছে, যা যেহেতু বন্ধ করার টাইম হয়ে গেছে, আপনারা সবাই এবার গেটের দিকে এক এক করে এগিয়ে আসুন। তো এবার কি করা যাবে, এবার এগোতেই হবে। আর এই দেখুন এখানে একটা কি সুন্দর জলাশয়ের মতো করা আছে, আর এখানে কিন্তু মাছও আছে প্রচুর। আর চলুন এবার গুটি গুটি পায়ে গেটের দিকে যাওয়া যাক। আর আমরা কিন্তু এখানেই শুধু ঘুরবো না, এখনও
এখনও কিন্তু অনেক জায়গা ঘোরার আছে। আর এই দেখুন কি সুন্দর, এখানে বাচ্চাদের একটা ছোট্ট উদ্যান মতো বানিয়েছে, স্লিপখানা, দোলনা সব আছে। আর এই দেখুন কি সুন্দর একটা পালকিও রাখা রয়েছে। তো চলুন এবার বেরোতে হবে। বেরিয়ে আমরা এবার যাব কোন্নগর বারো মন্দির আর মা রাজেশ্বরী মন্দিরের দিকে। তো চলুন এবার বেরোনো যাক। আর দেখুন রাস্তাটা খুব সুন্দর, তাল গাছগুলো দেখেছেন কি সুন্দর রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে। আর এই দেখুন বলতেই চলে এসেছি মা রাজেশ্বরী মন্দিরে। এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যা করতে হবে গেটের বাইরে দিয়ে ভিডিও বা পিকচার তোলা যাবে। তো আর কি করা যাবে। এই দেখুন এত সুন্দর মন্দিরটার ভেতরটাও খুব সুন্দর কিন্তু। আর এখানে জানেন তো নবরাত্রির সময় 9 দিন ধরে পুজো হয়, খুব সুন্দর পুজো হয়। তো আমরা তো মন্দির ঘুরে চলে এলাম এবার বারো মন্দিরের দিকে। বারো মন্দিরও কিন্তু খুব সুন্দর জায়গা, গঙ্গার ধারে 12টা মন্দির আছে, শিবের মন্দির। তো চলুন এবার বারো মন্দিরের ভেতরের দিকে যাওয়া যায়। আর এখানে কিন্তু 6:30 থেকে 7টার মধ্যে গঙ্গা আরতি শুরু হয়। তো এখন বাজে প্রায় 6:15 নাগাদ, কিন্তু আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু সেই দুপুরবেলা বেরিয়েছি। আর ও যেহেতু শাড়ি পরে রয়েছে আর ওর ভালোও লাগছে না, যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে আজকে। তো বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা এবার বেরিয়ে যাব একটুখানি গঙ্গার ধারে দাঁড়িয়ে। আর আজকে গঙ্গা আরতি দেখা যাবে না। আর এই দেখুন সবাই গঙ্গা আরতি দেখার জন্য গঙ্গার ধারে কিন্তু বসে রয়েছে। আর গঙ্গার জলটাও দেখতে পাচ্ছেন তো, এখন মনে হয় জোয়ার কিছুক্ষণ আগেই গেছে, যার জন্য এত উঁচুতে জলটা রয়েছে। তো চলুন এবার আমাদের বেরোতে হবে। আর আপনারা অনেকেই বলেছেন যে আমাদের ভ্লগ আসছে না, যেহেতু এক গরমকাল আর সেই জন্য ভ্লগ বানানোও হয়নি। তো চলুন এবার ভ্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি, আর শেয়ার করে দেবেন প্লিজ। তো কেমন লাগলো জানাবেন।